বেশ, দেখ এখানে প্রথম যে প্রশ্নটা ছিল, ভালো করে প্রশ্নটা বোঝ। প্রথম যে প্রশ্নটা ছিল, এ স্টেটমেন্ট expected the relationship between two or more variable known as the, মানে আমরা যখন রিসার্চ করি, সেই গবেষণা করার সময় আমরা এক বা একের অধিক ভেরিয়েবল থাকে, এই ভেরিয়েবলের গুলো যখন আমরা রিলেশনশিপ কখন করি, যখন হাইপোথিসিস আমরা যখন লিখি, তখন একটাকে আমরা নাল হাইপোথিসিস লিখি, আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস লিখি। একটার সাথে লিখি যে এদের সাথে কোনো রিলেশনশিপ পাওয়া যেতে পারে, সম্পর্ক, আর একটা যাওয়া যাবে যে দেয়ার উইল বি নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স, এরকম ভাবে আমরা হাইপোথিসিস লিখি যখন আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম। তাহলে এখানে যে অপশন গুলো দেওয়া ছিল, এখানে সঠিক আনসার হচ্ছে হাইপোথিসিস। এখানে তো এইটা নিয়ে তো কোনো কনফিউশন হওয়ার কোনো জায়গা থাকার কথা না। তারপরে অনেকে দেখি এই অপশনটা ভুল দিয়েছো তোমরা। এটা হলো প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, দেয়ার ওয়াজ এ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স, দেয়ার ওয়াজ এ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন দ্য এন্ডুরেন্স অফ বাস্কেটবল প্লেয়ার অ্যান্ড ভলিবল প্লেয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ, বলছে দেয়ার উইল বি নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন দ্য এন্ডুরেন্স অফ বাস্কেটবল প্লেয়ার এবং ভলিবল প্লেয়ারের সাথে এন্ডুরেন্সের কোনো সম্পর্ক নেই। এটা কি ধরনের, এখানে যে অপশনগুলো দেওয়া হচ্ছে কোনটা, নাল হাইপোথিসিস, ডাইরেকশনাল হাইপোথিসিস, নন ডাইরেকশনাল হাইপোথিসিস, সিম্পল হাইপোথিসিস। আমরা জানি রিসার্চে দু ধরনের হাইপোথিসিস লেখা হয়, একটা হচ্ছে অল্টারনেটিভ, একটা হচ্ছে নাল। নাল হাইপোথিসিস কখন লিখি, যখন দেয়ার উইল বি নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স। তাহলে এটা ঠিক, নাল হাইপোথিসিস হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার 5 নম্বর প্রশ্ন ছিল, 3 নম্বর প্রশ্ন ছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ এ ডিসঅ্যাডভান্টেজ অফ টেলিফোনিং ইন্টারভিউ। আমরা যখন সার্ভে মেথড করে যখন টেলিফোনের মাধ্যমে বিভিন্ন প্রকার ডেটা কালেকশন করি, সেখানে যে অপশনগুলো দেওয়া ছিল, তার ভিতর কোনটার ডিসঅ্যাডভান্টেজ নয়, অর্থাৎ টেলিফোনিং ইন্টারভিউ সুবিধাগুলো কোথায়। সেখানে দেখো প্রথম যে অপশনটা ছিল, রিসার্চ ডু নট হ্যাভ টু স্পেন্ড সো মাচ টাইম অ্যান্ড মানি ফর ট্রাভেলিং, মানে ইন্টারভিউ নিচ্ছি, টেলিফোনের মাধ্যমে কল করে নিচ্ছি, মানে কেউ একজন বাইরে আছে, তাকে কি করছি আমরা, বিভিন্ন প্রকার বাই ফোনের মাধ্যমে সেখান থেকে আমরা এই সমস্ত কিছু ডেটা পেয়ে যাচ্ছি একটা ফোন কলের মাধ্যমে। সেখানে আমাদের যাতায়াত খরচ বেঁচে যাচ্ছে, সময় বেঁচে যাচ্ছে, টাকা পয়সা বেঁচে যাচ্ছে। তাহলে সিম্পলি এটা হচ্ছে একটা টেলিফোনিক ইন্টারভিউ এর অ্যাডভান্টেজ, সেই জন্য এটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন ছিল, ইন এ স্টাডি অফ এফেক্ট অফ অ্যালকোহল অন ড্রাইভিং এবিলিটি দ্য কন্ট্রোল গ্রুপ শুড বি গিভেন। বলেছে একটা স্টাডি তুমি করছো, সেখানে এফেক্ট দেখতে চাইছো, অ্যালকোহলের এফেক্ট দেখতে চাইছো কিসের মধ্যে, ড্রাইভিং এবিলিটি, যে যারা যারা মদ্যপান করে তাদের সাথে ড্রাইভিং করার এবিলিটির মধ্যে কোনো এফেক্ট তুমি করতে চাইছো, যে আদৌ মদ্যপান করলে বা কোনো ড্রাগ অ্যালকোহল খেলে ড্রাইভিং এর উপর কোনো এফেক্ট পড়ে কি পড়ে না। তাহলে সেখানে যখন তুমি এটা দেখতে চাইছো, তখন কন্ট্রোল গ্রুপ তোমাকে কি নেবে। সিম্পল একটা, যেহেতু আমাদের অ্যালকোহল দিয়ে আমরা দেখতে চাইছি অ্যালকোহলের এফেক্টটা, তাহলে সে আমাদের কন্ট্রোল গ্রুপ অবশ্যই একটা যারা অ্যালকোহল খায় না তাদের হবে, নো অ্যালকোহল অ্যাট অল, এটা হচ্ছে একটা অপশন হবে। সিম্পল ভাবে বোঝার পর, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল রিসার্চ এর একটা উদাহরণ দিয়েছি। 5 নম্বর প্রশ্ন ছিল, এ স্টাডি টু ডিটারমাইন দ্য ডিগ্রি অফ রিলেশনশিপ বিটুইন টু ইভেন্ট ইজ কল দ্য স্টাডি টু ডিটারমাইন ডিগ্রি অফ রিলেশনশিপ বিটুইন টু ইভেন্ট ইজ কল্ড। দুটো কোনো ঘটনা বা দুটো কোনো ভেরিয়েবল, তার ভিতর যখন আমরা রিলেশনশিপ দেখবো, দুটো কোনো ফ্যাক্টর বা দুটো কোনো ভেরিয়েবলের মধ্যে যখন আমরা রিলেশনশিপ দেখবো, তখন সেটা কি ধরনের স্টাডি বা কি ধরনের মেথড হবে। অবশ্যই রিলেশনশিপ দেখবো, মানে তখন কোরিলেশন স্টাডি। সিম্পল। এই যে 5টা প্রশ্ন তোমাদেরকে বলা হলো উত্তরগুলো, এই 5টা প্রশ্নগুলো কি তোমাদের মধ্যে কারো কোনো কনফিউশন কিছু মনে হয়েছে, বা তোমরা কি এই 5টাই সঠিক অ্যান্সার দিয়েছিলে? যদি না দাও তাহলে তোমরা বলো যে স্যার আমার এই জায়গাটায় বা এই প্রশ্নটা বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো, একটা প্রশ্ন অনেকগুলো প্রশ্নের উত্তরকে সলভ করে। কিভাবে সলভ করে, কারণ প্রশ্নের মিনিংটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে। হয়তো পরীক্ষায় সরাসরি এই প্রশ্নটা আসবে না, কিন্তু এই রিলেটেড তোমাদের ভ্যারাইটি প্রশ্ন আসবে, যাতে তখন অন্য প্রশ্নটাকে ঘুরিয়ে দিলে, যাতে তুমি যদি সঠিকভাবে বুঝতে পারো, তখন তোমার কি হবে, আহ, সঠিকভাবে তুমি উত্তরটা পরীক্ষার খাতায় করতে পারবে। তাহলে এই যে 5টা প্রশ্ন তোমাদেরকে বললাম, তোমরা এই 5টা প্রশ্ন বলো
যে তোমরা কি এই 5টা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিলে, বা তোমাদের মধ্যে এই 5টা প্রশ্ন থেকে যদি কোনো কনফিউশন থাকে বলো, আমার সাথে কমিউনিকেট করো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। 6 নম্বর প্রশ্ন, হুইচ অফ দিস নট এ মেথড অফ ডেটা কালেকশন। তার মানে এখানে যে অপশন গুলো দেওয়া আছে তার ভিতর কোনটা ডেটা কালেকশনের মেথড নয়। একটা ছিল কোশ্চেনিয়ার, আমরা জানি ডেটা কালেকশন মেথড, ইন্টারভিউ ডেটা কালেকশন মেথড, অবজারভেশন ডেটা কালেকশন মেথড, এক্সপেরিমেন্টটা সরাসরি ডেটা কালেকশন মেথড নয়, এই জন্য এক্সপেরিমেন্টটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে 7 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং উড বি জেনারেলি রিকোয়ার এ লার্জেস্ট স্যাম্পল সাইজ। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং উড জেনারেলি রিকোয়ার দ্য লার্জেস্ট স্যাম্পল সাইজ। যে আমরা স্যাম্পলিং মেথড যেখানে পড়েছিলাম, সেই স্যাম্পলিং মেথডে লার্জেস্ট স্যাম্পল সাইজ আমরা যখন কোনো কাজ করব তখন আমরা কোন ধরনের স্যাম্পলিং মেথডটাকে ব্যবহার করব। সেখানে যখন স্যাম্পলিং মেথড তোমরা যদি না পড়ে থাকো সেগুলোকে পড়বে, তো অবশ্যই হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। সেখানে বিভিন্ন প্রকার ক্লাস্টারে আমরা ভাগ করে নিই বা কোডাতে ভাগ করে নিয়ে সেই স্যাম্পলটাকে আমরা কাজ করি। সেই জন্য লার্জেস্ট কোনো যখন পপুলেশন নিয়ে আমরা কাজ করব, সেই স্যাম্পলটাকে ক্লাস্টার স্যাম্পলিং বিভিন্ন ক্লাস্টারে ভাগ করে আমাদেরকে সেই স্যাম্পলিং ভাবে বা সেই রিসার্চটাকে করা হয়। মাথায় রাখবে, এটা ভুলবে না। পরে প্রশ্ন, পিপল হু আর অ্যাভেলেবল, ভলেন্টিয়ার অর ক্যান ইজিলি recruited are used in the sampling method is called। মানে যখন তোমার কাছে যে সাবজেক্টে তুমি ডেটা কালেকশন করতে যাচ্ছ, সেই ডেটা কালেকশনের সাবজেক্ট তোমার কাছে অ্যাভেলেবেল বা সে ভলেন্টিয়ারি বা সে ইজিলি তোমাকে ডেটা দেবে, তোমার স্যাম্পলিং এর স্যাম্পল হবে, তোমার রিসার্চের স্যাম্পল হবে। সেটা কোন ধরনের স্যাম্পল? সেটা হচ্ছে তোমরা যে যে স্যাম্পলিং মেথড গুলো যেখানে পড়া ছিল তার মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি কনভেনিয়েন্স স্যাম্পলিং। সিম্পল দেখো, এগুলো কিন্তু তোমাদের স্যাম্পলিং যেদিন পড়ানো হয়েছিল সেগুলো কিন্তু ডিটেলসে তোমাদেরকে পড়ানো হয়েছিল, সেগুলো নোটস গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এগুলো পড়লেই কিন্তু এগুলো ভুল করার কথা না, বা ক্লাসটাও ভালো করে শুনলে তাহলে কিন্তু এই ভুলগুলো তোমাদের এতটা হওয়ার কথা ছিল না। দেখো বা পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, হিস্টোরিক্যাল রিসার্চ ইজ কন্ডাক্টেড ফর হুইচ অফ দ্য ফলোইং রিজন। নিম্নলিখিত কোন কারণগুলির জন্য হিস্টোরিক্যাল রিসার্চ করা হয়? প্রথম অপশন কি ছিল? টু আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ দ্য পাস্ট হ্যাজ টু দ্য প্রেজেন্ট, মানে অতীতের কোনো ঘটনা বর্তমানে তার কি অবস্থা সেটা জানার জন্য। টু ইভ্যালুয়েট এন্ড রেকর্ড দ্য অ্যাকমপ্লিশড অফ ইন্ডিভিজুয়াল অর এন্টায়ার, মানে কোনো কিছু ঘটনা যেটাকে সেটাকে রেকর্ড করার জন্য, বা ইন্ডিভিজুয়াল কোনো একটা ইভেন্ট সেটাকে মূল্যায়ন করার জন্য, সেটার জন্য করা হতে পারে। টু আনকভার দ্য আননোন, এখনো পর্যন্ত যেটা অজানা আছে সেটাকে খোঁজার চেষ্টা। তাহলে এই সবগুলো কারণগুলোই কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চের পার্টে পড়ে। যখন তোমাদের একদম রিসার্চের শুরুতে পড়ানো হয়েছিল, এই হিস্টোরিক্যাল রিসার্চ মূলত কোনো পাস্ট ইভেন্ট বা কোনো অজানা তথ্য বা কোনো ফ্যাক্ট খোঁজার জন্য কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চটা করা হয়। তাহলে এই সবগুলো অপশন যখন একের অধিকই যখন দেখবো আমরা, সেটা হচ্ছে তখন অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। এক্ষেত্রেও তাই। 10 নম্বর প্রশ্ন, এগুলো একটা স্ট্যাটিস্টিক্স এর প্রশ্ন। দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? হ্যাঁ, দ্য স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স, দ্য মেজার অফ ভ্যারিয়েবিলিটি, দ্য অ্যাপ্রক্সিমেট ইন্ডিকেটর হাউ দ্য নাম্বার ভ্যারি ফ্রম দ্য মিন, অল অফ দি অ্যাবাভ। সবকটাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এক একটা ক্যারেক্টারিস্টিক্স, সেই জন্য অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের বেসিক স্ট্যাটিস্টিক্স এর একটা ক্লাস আমি নেব, রিসার্চের আরেকটা ক্লাস শেষ হলেই তোমাদের স্ট্যাটিস্টিক্স এর একটা বেসিক জাস্ট ডিপলি আমরা ঢুকবো না, কারণ অঙ্ক আমরা করবো না, আমাদের পরীক্ষা রিলেটেড জাস্ট কনসেপ্ট গুলোকে আমরা একটা স্ট্যাটিস্টিক্স এর একটা বা দুটো ক্লাস আমরা তোমাদেরকে দেব। পরের প্রশ্ন দেখো, 11 নম্বর, the distribution is a skew to the left then it is। যদি আমরা একটা নর্মাল প্রবাবিলিটি কার্ভ দেখি, এখানে যে ড্রয়িং হবে নর্মাল প্রবাবিলিটি সবাই কার্ভ জানি, সেটা বেল শেপ কার্ভ হয়। তাহলে এটা বলেছে যে লেফট সাইড যদি হয়, দ্য ডিস্ট্রিবিউশন যদি সেই কার্ভের যে গ্রাফটাকে আমরা আঁকছি সেই গ্রাফটা যদি লেফট সাইড হয় তাহলে কি হবে? লেফট সাইড গেলে মাইনাস সিম্বল, ডান দিকে গেলে যদি মিডিল বরাবর ভাগ করা হয়, মাথায় রাখবে একটা বেল শেপ কার্ভ বা ছোটবেলার জ্যামিতি বক্সের চাঁদা আমরা দেখেছি, সেই চাঁদাটাকে যদি তুমি ইমাজিন করো, ওটা হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, মানে একদম ডেটাগুলো সুন্দরভাবে সমস্ত ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে। এখন ওই ডেটাগুলো যদি তোমার ওই কার্ভকে যদি তুমি চাঁদাটাকে যদি মাঝ বরাবর ভাগ করো, তাহলে বাঁদিকে যদি ডেটা বেশি থাকে, বাঁদিক মানে হচ্ছে নেগেটিভ, মানে মাইনাস সিম্বল, আর ডান দিকে যাচ্ছে মানে সেটা প্লাস পজিটিভ। তাহলে এখানে বলেছে ওই ডিস্ট্রিবিউশন স্কিউ করছে লেফট সাইড, মানে সমস্ত ডেটা
মানে বেশিরভাগ ডেটা দেখা যাচ্ছে লেফট সাইডে, মানে যা মিন ভ্যালু তার বাদিকে বিলং করছে। যদি মিডিলটাকে ধরে নিই তার বাদিকে বিলং, সরি মিন না, মানে যে মিডিলটাকে যদি আমরা বেল শেপ কাপটাকে ধরি, সেই বেল শেপ কাপের বাদিকে সমস্ত কিছু, তখন সেটাকে আমরা বলবো নেগেটিভলি স্কিউ। যদি এইখানটাই এই যে যদি প্রশ্নটা ঘুরিয়ে এই লেফটের জায়গায় যদি রাইট থাকতো, তাহলে কিন্তু উত্তর হতো আমাদের পজিটিভলি স্কিউ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন 12 বলেছে ড্যাশ আর দ্য ভ্যালু দ্যাট মার্ক দ্য বাউন্ডারি অফ দ্য কনফিডেন্স ইন্টারভাল। হ্যাঁ, বাউন্ডারি, তুমি যে গবেষণা করছো দ্যাট ভ্যালু, একটা ভ্যালু বলছে, সেটা কি ভ্যালু? একটা কনফিডেন্স লেভেল আমরা ধরে কাজ করি, লেভেল অফ কনফিডেন্স লিমিট আমরা ধরে কাজ করি। কত লিমিটে কাজ করি? 95% আমরা কাজ করি। সেটাকে আমাদের ওই লিমিটটাকে ম্যাক্সিমাম 5% ইওর হবে, এই লিমিটেশন ধরেই কিন্তু সমস্ত গবেষণা আমরা করে থাকি। যে 5% ভুল হতে পারে আমার গবেষণায়, 95% সঠিক। সেই জন্য বলছি কনফিডেন্স লিমিট আর দ্য ভ্যালু দ্যাট মার্ক দ্য বাউন্ডারি অফ দ্য কনফিডেন্স ইন্টারভাল। তুমি যে গবেষণাটা করছো, যে আমার গবেষণায় হিউম্যান বিডিং অ্যাজ ইট ইজ ইরোর কিছু হতেই পারে, সেই জন্য গবেষণা যখন শুরু করা হয়, দেখবে লেভেল অফ কনফিডেন্স 0.05% আমরা লিখি পরীক্ষার আগে যখন তোমরা থিসিস লেখো। তার মানে অর্থাৎ হচ্ছে আমার কাজের মধ্যে স্যার 95% সঠিক আছে, 5% অ্যাজ এ হিউম্যান বিডিং ইরোর হতেই পারে। আর হিউম্যান বিডিং এর ডেটা, সেটা 5% ইরোর হবে ধরে নিয়েই কাজটাকে এগোই, সেটাকে বলবো আমরা কনফিডেন্স লিমিট। নেক্সট প্রশ্ন 7 নাম্বার, দ্যাট রেজাল্ট ইফ দ্য ফেল টু রিজেক্ট, হ্যাঁ, দ্যাট রেজাল্ট ইফ দ্য ফেল টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস মানে কি? দেয়ার উইল বি নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। কারণ নাল হাইপোথিসিসকে কি করছে? রিজেক্ট করছে। when the null hypothesis actually false। তাহলে এটা কোন ধরনের ইরর? এবার তোমাদের টাইপ 1 না টাইপ 2 ইরর কি, যদি স্ট্যাটিস্টিক্স আছে সেদিন আমরা তোমাদেরকে বলবো টাইপ 1 ইরর কি, টাইপ 2 ইরর কি। তাহলে শুধু এই ক্ষেত্রে এই সেন্টেন্সের সাথে বুঝে রাখো যে যদি নাল হাইপোথিসিস কখনো রিজেক্ট হয়, হ্যাঁ, ফেল টু রিজেক্ট, সরি, ইফ নাল হাইপোথিসিস ফেল টু রিজেক্ট মানে কি? নাল হাইপোথিসিস অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যাকসেপ্টেড হচ্ছে। হ্যাঁ, তাহলে কি হবে? when the hypothesis is actually type 2 error। টাইপ 1 ইরর কি, টাইপ 2 ইরর কি, বা ওয়ান স্যাম্পল কি, টু স্যাম্পল কি, এগুলো সব যখন স্ট্যাটিস্টিক্স করাবো পরের দিন আপনাকে বলবো, শুধু এটাকে মাথায় রাখো। 6 নম্বর প্রশ্ন, এই সরি 14 নম্বর প্রশ্ন, এ গুড ওয়ে টু গেট এ স্মল স্ট্যান্ডার্ড ইরর। একদম ছোট স্ট্যান্ডার্ড ইরর ইজ টু বি ইউজ এ, হ্যাঁ, স্ট্যান্ডার্ড একদম ছোট সব থেকে স্ট্যান্ডার্ড ইরোর যখন আমরা ব্যবহার করা হয়, তার মানে কি? হুম, একদম স্মল সাইজের স্ট্যান্ডার্ড ইরোর মানে কি? সেখানে হচ্ছে লার্জ স্যাম্পল যখন আমরা কাজ করি, তখন আমাদের কি ডেটার যে ভ্যালুগুলো পাই, সেই ডেটাগুলো নর্মাল ডিস্ট্রিবিউশন হয়ে থাকে মূলত। সেই যখনই ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, কখন ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন হওয়া সম্ভব? যখন আমরা লার্জ স্যাম্পল বা লার্জ পপুলেশনের উপর কখন কাজ করব, স্যাম্পল সাইজ নিয়ে কাজ করব, তখন সেটাকে কি হয়? ডেটাটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন হয়। এবার ডেটা যখন নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, তখন কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ভেরিয়েশন, মেইন ভ্যালু থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভেরিয়েশনটা যত কমবে, তত আমাদের স্ট্যান্ডার্ড ইরর কি হবে? আরো ছোট হবে। সেই জন্য বলছে লার্জ স্যাম্পল, হ্যাঁ, টু স্মল স্ট্যান্ডার্ড ইরর ইজ টু ইউজ কখন হবে? লার্জ স্যাম্পলের ক্ষেত্রে। কেন? কারণ যত বেশি আমাদের স্যাম্পল সাইজ হবে, তত বেশি স্যাম্পলটা নর্মাল ডিস্ট্রিবিউশন হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। আর যত নর্মাল ডিস্ট্রিবিউশন হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে, তখন স্ট্যান্ডার্ড ইররের ভ্যালু তত কমতে থাকবে। মিন ভ্যালু থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভেরিয়েশনটা কমতে থাকবে। যত ভেরিয়েশন কমতে থাকবে, তত আমাদের স্ট্যান্ডার্ড ইরর প্রবাবিলিটিটা কম হবে। সেই জন্য স্মল স্ট্যান্ডার্ড ইরর মানে গুড ওয়ে, সেটা হচ্ছে লার্জ স্যাম্পলের ক্ষেত্রেই সম্ভব। এখানে দেখো লার্জ পপুলেশন ছিল, যদি তোমাদের এই ক্ষেত্রে এই লার্জ স্যাম্পল শব্দটা যদি না থাকতো, ধরো এই শব্দটা নেই, তাহলে তোমাদের সঠিক উত্তর কিন্তু তখন লার্জ পপুলেশন দিতে হতো। যেহেতু লার্জ স্যাম্পল হচ্ছে, সবার প্রথমে কি আছে? পপুলেশন। পপুলেশনের পরে কি আছে? স্যাম্পলিং ফ্রেম। স্যাম্পলিং ফ্রেমের পরে কি আসে? তারপরে কিন্তু স্যাম্পলে আসে। এটা কিন্তু মাথায় রাখবে, সবার ফার্স্ট পপুলেশন, পপুলেশন থেকে স্যাম্পলিং ফ্রেম, স্যাম্পলিং ফ্রেম থেকে কিন্তু স্যাম্পল। তাহলে যদি তোমার কাছে স্যাম্পলটা না থাকতো, তখন তোমাকে উত্তর হতো পপুলেশন। যেহেতু এখানে পপুলেশন দেওয়া আছে, সেই জন্য স্যাম্পল দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর কি? স্যাম্পল।
15 নম্বর প্রশ্ন, এ টেস্ট ইজ নোন অ্যাজ, a test is known as, if the test the hypothesis that whether the means of two groups significantly different or not. এটা ওই সেই টু টেল ওয়ান টেল টু টেল গল্প বলছিলাম, এগুলো তোমাদের পরের দিন বলবো, প্রশ্নটা ছেড়ে দিলাম। হয় বলেছে বা if the calculated value of t is greater than the tabulated value of t, বা কি বা অ্যানোভা যাই থাকতো না কেন, যদি টি এর জায়গায় এফও থাকতে পারতো, মানে অ্যানোভা যখন আমরা করি তখন সেটা এর ভ্যালু সাধারণত বেরোয়। তাহলে এই যখন মাথায় রাখবে, আমরা যখন কোনো ক্যালকুলেশন করে যে ভ্যালুটাকে পাবো সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু, আর যে টেবিল দেখে আমরা ওই ক্যালকুলেটেড ভ্যালুটাকে সিগনিফিকেন্ট কিনা বিচার করবো তাকে আমরা বলবো ট্যাবুলেটেড ভ্যালু। মাথায় থাকবে। তাহলে ক্যালকুলেটেড ভ্যালু কোনটা, যেটা তুমি ক্যালকুলেশন করছো, হাতে করছো বা এক্সেলে করছো বা এসপিএসএস এ করছো, যেখান থেকেই করো না কেন সেটা হচ্ছে তোমার ক্যালকুলেটেড ভ্যালু। আর যে টেবিল দেখে তুমি তুমি ওই ক্যালকুলেটেড ভ্যালুটাকে সিগনিফিকেন্ট কিনা মেজার করবে সেটা হচ্ছে তোমার ট্যাবুলেটেড ভ্যালু। তাহলে এই যে এই ট্যাবুলেটেড ভ্যালু থেকে যখন তোমার ক্যালকুলেটেড ভ্যালু বেশি হবে, অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালু গ্রেটার দেন ট্যাবুলেটেড ভ্যালু, তখন অবশ্যই সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। যদি ট্যাবুলেটেড ভ্যালু লেস দেন ক্যালকুলেটেড ভ্যালু, অর্থাৎ ট্যাবুলেটেড ভ্যালু থেকে ক্যালকুলেটেড ভ্যালু যদি কম হয় তখন সেটাকে নট সিগনিফিকেন্ট। সেটা হচ্ছে অ্যানোভা হোক, সেটা হোক তোমার টি টেস্ট হোক, যাই করি না কেন এটা কিন্তু মাথায় রাখবে তোমরা, যে আমার যদি ক্যালকুলেটেড ভ্যালুটা বেশি হয় আর ক্যালকুলেটেড ভ্যালুটা যদি ট্যাবুলেটেড ভ্যালু থেকে বেশি হয় তখন আমরা তাকে বলবো সিগনিফিকেন্ট ডিফারেন্স। তাহলে এক্ষেত্রে কি হবে, দেয়ার উইল বি সিগনিফিকেন্ট ডিফারেন্স, এই অপশনটা সঠিক অ্যান্সার। এই প্রশ্নটা দেখো, এটা একটা বুদ্ধির প্রশ্ন। কি বলেছে, রিসার্চ দ্যাট ইজ ডান টু এক্সামিন দ্য ফাইন্ডিং অফ সামন এলস ইউজিং দ্য সেম ভেরিয়েবল, ইউজিং দ্য, এই জায়গাটা বোঝো ভালো করে, ইউজিং দ্য সেম ভেরিয়েবল বাট ডিফারেন্ট পিপল। মানে একই কাজ একই ফাইন্ডিং, যখন তুমি একটা রেজাল্ট পেয়ে গেছো, সেই একই ভেরিয়েবলকে কি করছো, অন্য কোনো ব্যক্তির উপর দেখতে চাইছো, হুইচ অফ দ্য ফলোইং, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা বলবো কি রেপ্লিকেশন। রেপ্লিকেশন কথাটা অর্থ কি, ডুপ্লিকেট। মানে একটা কাজের রেজাল্ট তুমি পেয়ে গেছো, সেই সেম ভেরিয়েবল সেম সবকিছু তুমি অন্যের উপর দেখতে চাইছো যে একই রেজাল্ট আসছে কিনা, তখন সেটা কি রিপিটেশন করছি, রিপিটেড করছি। রিসার্চের মধ্যে সেই রিপিটেডকে কি বলি আমরা, রেপ্লিকেশন। এই শব্দটা যখন আমরা বেসিক রিসার্চ করেছিলাম তখন কিন্তু বার এই রেপ্লিকেশন শব্দটা তোমাদের সামনে এসেছিল। তাহলে রেপ্লিকেশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। দেখো এইটা ভালো করে পড়ো। হুইচ সাইন্টিফিক মেথড ফলো দিস স্টেপ, হুইচ সাইন্টিফিক মেথড ফলো দিস স্টেপ। ফার্স্ট স্টেপ কি ছিল, স্টেপ নাম্বার 1 অবজারভেশন অর ডেটা। ফার্স্ট তুমি কি করছো, অবজারভেশন নিচ্ছ বা ডেটা নিচ্ছ। দুইয়ে কি করছো, প্যাটার্ন তৈরি করছো, মানে ডেটাকে কোনো কিছু ইলাবোরেট করছো বা ক্যালকুলেশন করছো। 3 নাম্বারেতে কি করছো, থিওরি স্টাবলিশ করছো। তাহলে এইটা কোন ধরনের সাইন্টিফিক মেথড, তোমাদেরকে দুটো খুব মজার সাইন্টিফিক মেথড পড়ানো হয়েছিল মনে পড়ছে, একটা হচ্ছে ইন্ডাকটিভ আর একটা হচ্ছে ডিডাকটিভ, মনে পড়ছে। তাহলে এটা কোন ধরনের মেথড হবে বলো দেখি কেউ। প্রথমে কোনো কিছুকে অবজারভেশন করছি, তারপরে ক্যালকুলেট করছি, তারপরে থিওরি স্টাবলিশ করছি। তাহলে এক্ষেত্রে কোন ধরনের সাইন্টিফিক মেথড হবে, ইন্ডাকটিভ আর ডিডাকটিভ, বলো কেউ একজন বলো। ইন্ডাকটিভ, ডাউন টু টপ। ইন্ডাকটিভ, ভেরি গুড। ইন্ডাকটিভ তার মানে ইনক্রিজ করছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ইন্ডাকটিভ। যদি এক্ষেত্রে প্রশ্নটা ঘুরিয়ে আসতো, সবার ফার্স্ট স্টেপ যদি থিওরি থাকতো, সেকেন্ড স্টেপ যদি প্যাটার্ন থাকতো, থার্ড নাম্বার স্টেপ যদি কোনো কনক্লুশন থাকতো বা অবজারভেশন থাকতো, তখন সেটা কি হতো, ডিডাকটিভ হতো। ইন্ডাকটিভ মানে ইনক্রিজ, থিওরি স্টাবলিশ করছি মানে সবার জন্য সেই থিওরিটা অ্যাপ্লিকেবল। এগুলো কিন্তু সব তোমাদের পড়ানো হয়েছে, দেখো ভুল হওয়ার কিন্তু কথা নাই প্রশ্নগুলোকে।
which scientific method often focus on generating new hypothesis and new theory, same related প্রশ্ন, সেটা হচ্ছে জেনারেটিং নিউ হাইপোথিস বা নিউ থিওরি যখনই জেনারেট করবে সেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড, সিম্পল। What is the key finding characteristic of experimental research? অপশন না দেখে উত্তর দাও, প্রসঞ্জিত বাদে অন্য কেউ। What is the key finding characteristic of experimental research? বলো, এক্সপেরিমেন্টাল রিসার্চের মূল ক্যারেক্টারিস্টিক্স বা মূল কি ক্যারেক্টারিস্টিক কি এক্সপেরিমেন্টাল রিসার্চের? এক্সপেরিমেন্টাল রিসার্চেই তো একমাত্র ম্যানিপুলেটেড করা সম্ভব। কারণ ভেরিয়েবলকে ম্যানিপুলেট করা যায়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটাকে করা যায়? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। এই শব্দগুলো আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ করার সময় বারবার পড়েছিলাম, তাহলে এই সব প্রশ্নগুলো তো ভুল হওয়ার কথা না। তাহলে লাস্ট অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, ম্যানিপুলেটেড অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। পজিটিভ কোরিলেশন প্রেজেন্ট হোয়েন, এটাকে দরকার নেই, পরে বলে দেবো। এই প্রশ্নটা দেখ, রিভিউ অফ লিটারেচার prior to formulating research question allow to the researcher to do which of the following? হ্যাঁ কি বলেছে? রিভিউ অফ লিটারেচার ফর্মুলেটিং এ রিসার্চ কোশ্চেন allow to researcher to do which of the following? To become familiar with prior research to phenomena of interest, to identify the potential methodology problem of the research area, to develop a list of pertinent problem relative to the phenomena of interest। তাহলে এই সমস্ত প্রবলেম গুলো বা সমস্ত পয়েন্ট গুলোই কিন্তু লিটারেচার রিভিউর সাথে সরাসরি যুক্ত। তাহলে অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি ইন্ডিভিজুয়ালি চেক করা হয়নি, আমি সবগুলোকে চেক করবো কার কার কোনগুলো ভুল হয়েছে। এ রিসার্চ প্ল্যান, একদম সিম্পল কোশ্চেন। এ রিসার্চ প্ল্যান কি বলেছে? রিসার্চ প্ল্যানটা কি? এ ব্লুপ্রিন্ট অফ দ্য রিসার্চ স্টাডি, সিম্পল। 32 which of the following coefficient correlation indicate the strongest relationship between two set of variable? Very good। প্রশ্ন দেখার আগে আমাকে বল এই কোরিলেশনের ভ্যালু কি? -1 থেকে +1 এর মধ্যে হয়। -1 থেকে +1, ভেরি গুড। তাহলে স্ট্রংগেস্ট রিলেশনশিপ বলেছে, তাহলে রিলেশনশিপ যখন হবে তখন কোন ভ্যালু হবে? মাইনাসের দিকে গেলে ভালো। রিলেশনশিপ মাইনাসের দিকে গেলে ভালো? তাহলে তো নেগেটিভ রিলেশনশিপ হয়ে যাবে। রিলেশনশিপ স্ট্রংগেস্ট রিলেশনশিপ, তুই পজিটিভ যখন হবে তখনই তো সেটা স্ট্রংগেস্ট রিলেশনশিপ হবে। বল প্রসিদ্ধ, কথা বল। স্যার মানে জানি না, সেই সময় শুনেছিলাম যে -1 থেকে +1 এর মধ্যে হয়, যদি -1 এর দিকে যায় তো কম। কোরিলেশন ভ্যালু অলওয়েজ -1 থেকে +1, যত +1 এর দিকে যাবে তত পজিটিভ রিলেশনশিপ হবে, পজিটিভ রিলেশনশিপ। স্ট্রংগেস্ট রিলেশনশিপ, এখানে দুটো জিনিসের একটা সমস্যা আছে। এখানে স্ট্রংগেস্ট রিলেশনশিপ যেহেতু বলেছে সেই জন্য দেখ এখানে কিন্তু এই যে দুটো ভ্যালু, একটা হচ্ছে মাইনাস দিয়ে আছে, একটা হচ্ছে +90 দেওয়া আছে, তাই তো? এখানে যেহেতু স্ট্রংগেস্ট কথাতে বলা হয়েছে সেই জন্য অলওয়েজ পজিটিভ ভ্যালুকে ইন্ডিকেশন করে। যদি এখানে স্ট্রংগেস্ট কথাটা না থাকতো, স্ট্রংগেস্ট কথাটা যদি বাদ দেওয়া থাকতো, হুইচ অফ দ্য কোএফিসিয়েন্ট কোরিলেশন ইন্ডিকেট দ্য রিলেশনশিপ বিটুইন টু সেট অফ ভেরিয়েবল, সিম্পলি উত্তর হতো -9 সরি 0.98। স্ট্রংগেস্ট দিয়েছে মানে অলওয়েজ পজিটিভ রিলেশনশিপের কথা বলছো। পজিটিভ রিলেশনশিপ মানে অলওয়েজ পজিটিভ সিম্বলকে ইন্ডিকেশন করবে। ঠিক আছে স্যার। জিরোটা হচ্ছে, এটা মাথায় রাখবে, আমি যখন এইগুলো তোদেরকে স্ট্যাটিস্টিক্স যখন পড়াবো সেই সময় আরো ডিটেলস আমি বলবো। আচ্ছা আর একটা দুটো পড়ি, দাঁড়া। দ্য মোস্ট পাওয়ারফুল রিসার্চ টুল ইজ, হ্যাঁ সব থেকে কোন রিসার্চকে আমরা পাওয়ারফুল রিসার্চ বলি? এক্সপেরিমেন্ট রিসার্চ অলওয়েজ, এটা তো ভুল হওয়ার কোনো কথা নয়।
প্রশ্নগুলো যেগুলো ছিল, হ্যাঁ, an advantage of experimental method in physical education is, হ্যাঁ, ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল রিসার্চের সব থেকে অ্যাডভান্টেজ সুবিধা কোথায়? এক্সপেরিমেন্টাল রিসার্চে কি করে, কজ এন্ড এফেক্টের রিলেশনশিপ খোঁজা বের করে, যে কোনো একটা এফেক্ট আমরা দেখি এই এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে, সেই কজেস এন্ড এফেক্ট রিলেশনশিপের জন্য এক্সপেরিমেন্টাল রিসার্চের সুবিধা আছে শারীরশিক্ষার ক্ষেত্রে। এই যে ধর যে চল 40 নম্বর পর্যন্ত যাই দেখি তারপরে কি আছে। আচ্ছা, এটা কোএফিসিয়েন্ট কোরিলেশন জিরো মিন্স, এটা তো তোমরা জানো, এটা ঘাটছি না। হ্যাঁ, এই প্রশ্নটাকে বল, এই প্রশ্নটা দেখো তোমাদের এই রিলেটেড অনেকবার রিসার্চ করানোর সময় এই প্রশ্নটা পড়ে আমাকে উত্তর দেবে এটা কোন ধরনের রিসার্চ। এই প্রশ্নটা পড়ানোর সময় তোমাদের এরকম ভাবে অনেকগুলো রিসার্চ যখন আমরা পড়েছিলাম, কিন্তু এই ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, ভালো করে পড়ো। Which of the following is a form of research typically conducted by teacher, counselor and other professional to answer question they have to specifically help them solve a local problem? তাহলে বলছে এটা এমন এক ধরনের রিসার্চ যেটা টিচার বা কোনো কাউন্সিলর বা কোনো প্রফেশনাল সেটা কি করছে, কোনো লোকাল প্রবলেম, ইমিডিয়েট কোনো প্রবলেম, সেই প্রবলেমগুলোকে সলভ করছে, হ্যাঁ, স্পেসিফিক্যালি সেই তাদেরকে, মানে সেই সমস্ত যারা এই প্রবলেমের মধ্যে আছে তাদেরকে, এই প্রবলেমকে ইমিডিয়েট কোনো লোকাল প্রবলেমকে সেটাকে সলভ করছে, সেটা কোনো টিচার হতে পারে, কাউন্সিলর হতে পারে, আদার্স প্রফেশনাল কোনো ইনস্টিটিউশন হতে পারে, যেটা এই লোকাল এনি প্রবলেমকে সলভ করছে। এটা কোন ধরনের রিসার্চ? এই প্রশ্নটা পড়ে তোরা আমাকে উত্তরটা দে। স্যার অ্যাকশন রিসার্চ। আর কেউ? সবাই উত্তরগুলো দে, ভালো লাগবে, তুই বল, ইনঅ্যাক্টিভ থাকিস না। অ্যাকশন রিসার্চই হবে। ছবি? হ্যাঁ, অ্যাকশন রিসার্চ স্যার। পারমিতা? হ্যাঁ স্যার, অ্যাকশন রিসার্চ হবে। গুড, তাহলে এটাও সঠিক উত্তর হচ্ছে অ্যাকশন রিসার্চ। কিন্তু তোমরা যখন পড়েছিলে কি সঠিক উত্তর দিয়েছিলে? না স্যার। তাহলে কি করে হবে? ফোনটা সুইচ অফ করে। চলো আর একটা দুটো প্রশ্ন তাড়াতাড়ি। দ্য ডেভেলপমেন্ট অফ এ সলিড ফাউন্ডেশন অফ রিলায়েবল নলেজ, solid foundation of reliable knowledge typically is built from which type of research? নিম্নলিখিত যে অপশন গুলোকে দেওয়া আছে সেখান থেকে, হ্যাঁ, নলেজ, সলিড ফাউন্ডেশন অফ রিলায়েবল নলেজ কোন ধরনের রিসার্চ থেকে হয়? অ্যাকশন রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, বেসিক রিসার্চ, ওরিয়েন্টেশনাল রিসার্চ। কোন ধরনের রিসার্চ থেকে? থিওরি বা কোনো জেনারেট হয় বা কোনো প্রিন্সিপাল সেগুলো জেনারেট হয়, কোন ধরনের রিসার্চ থেকে? বল। সলিড ফাউন্ডেশন বলেছে, মানে কোনো থিওরি, স্পেসিফিক কোনো থিওরি স্টাবলিশড হচ্ছে, কোনো ল স্টাবলিশড হচ্ছে, সেগুলো কোন ধরনের রিসার্চ থেকে হয়? বেসিক রিসার্চ থেকে বা ফান্ডামেন্টাল রিসার্চ থেকে? দেখ, এগুলো কিন্তু সব পড়ানো হয়েছিল। স্যার অপশন যে আছে ওরিয়েন্টাল রিসার্চ, এর মানে কি স্যার? ওরিয়েন্টাল রিসার্চ কি আদৌ শুনেছি? রিসার্চের মধ্যে কোনো নাম পাঠ শুনেছিস? রিসার্চের যে না এতগুলো স্যার, টাইম, তাহলে এগুলো কনফিউশন করার জন্য দেওয়া থাকে। আর এটা বলবো না, 39 এটা বলবো না, শুধু একটা প্রশ্ন যাই। চলো এটা দিয়ে শেষ করবো, বাকিগুলো পরের দিন হবে। পিন কোড ইজ অ্যান এক্সাম্পল অফ, পিন কোড কিভাবে লিখি আমরা? নিউমেরিক্যাল ডিজিট তো, সেখানে দেখ অপশন গুলো আছে, রেশিও ডেটা, ইন্টারভ্যাল ডেটা, অর্ডিনাল ডেটা, নমিনাল ডেটা। তাহলে পিন কোড কিসে লিখি? নিউমেরিক্যাল ডিজিট না? নিউমেরিক্যাল ডিজিট মানে কি? অবভিয়াসলি নমিনাল ডেটা। এটাও অনেকে ভুল উত্তর করেছিস, আমি জানি না কেন তোরা করলি এগুলো। দেখো, এই হচ্ছে মূলত তোমাদের আজকে আর করবো না এখন, সেই জন্য তোমাদের এইগুলো যেগুলো পড়ানো হয়েছিল একদম সেখান থেকেই কিন্তু এই প্রশ্নগুলোকে ছিল, এর বাইরে কিছু প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়নি।
অতএব তোমরা যদি একটু সেই ক্লাসগুলোকে শুনতে বা মনে রাখার চেষ্টা করতে, বা সেই ক্লাসগুলোকে পরে যদি তোমরা একবার রিভাইজ করার চেষ্টা করতে, আশা করি তোমাদের যে প্রশ্নগুলো ছিল সবাইকে 180-র কাছাকাছি বা 70-এর উপরে অ্যাভাব নাম্বার পাওয়ার কথা ছিল।